সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি ঠান্ডাটা পড়েছে বলে একটা আমি শুনলাম কলকাতায় বসে ফোনে বললো যে এখানে নাকি এমন ঠান্ডা পড়েছে দার্জিলিং লাগছে বা পুরুলিয়ার মতো লাগছে। তার ফলে আমি একটা মোটা জ্যাকেট পরে এসেছি, এবার প্রচন্ড গরম লাগছে। আজকে যে অ্যাটমসফিয়ার আমাদের এমনিতেও পশ্চিমবাংলা পূর্ব বাংলা মিলিয়ে সেটা সত্যিই গরম লাগার মতোই। আমি জানি না কোন দিকে চলেছে ভবিষ্যৎ, কোন দিকে কিছু বোঝা যাচ্ছে না। সব ভেঙে রয়েছে ছায়া নটের মতো একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, একটা সাংস্কৃতিক পীঠস্থান, সেটাকে কালকে ভেঙে দিয়েছে, চুরমার করেছে, তার রেকর্ড ভেঙে দিয়েছে। সবচেয়ে বড় সম্পদ ছিল বাংলাদেশে, সেটা হচ্ছে তাদের সংস্কৃতি, তাদের সাহিত্য। বিরাট বিরাট সাহিত্যিক ওখান থেকে জন্মেছে, যাদের পাঠ্য বই তাদের মানে পাঠ করার জন্য সারা পৃথিবী উন্মুখ হয়ে থাকে। সেইখান থেকে এমন এমন জিনিস হয়েছে যে তাদের তছনছ করে ভেঙে গড়িয়ে দিয়েছে। মানে এমন একটা ভেতরে তার রয়েছে রাগ রয়েছে ওদের, যে মুজিবুর রহমানের বাড়িটা যেটুকু বাকি ছিল তারা সেটাও ভেঙে তছনছ করছে। মানে যদি একটা শিখ বাকি থাকে তাহলে সেটাও ভাঙছে। এত জ্বালাটা কবে তৈরি হলো বুঝতে পারলাম না। এই উগ্রপন্থীতে বিভেদকামীদের মধ্যে একটা অদ্ভুত জোট তৈরি হয়েছে। এটা যে কোথায় নিয়ে চলে যাবে ভবিষ্যতে, আজকে আমাদের পক্ষে এই পশ্চিমবাংলায় পাশের বাংলায় বসে আমাদের পক্ষে সেটা খুবই রিস্কি হয়ে গেছে। আমাদেরও ভাবতে হবে ভবিষ্যতে যে কিভাবে আমরা ট্রিট করবো এটাকে, কারণ এটা যেভাবে বাড়ছে তার আওতায় কিন্তু এ বাংলাতেও আঁচ পড়বে, সেটা ভয়ঙ্কর হতে পারে। এরকম একটা পরিবেশ, একটা অগ্নিগর্ভ পরিবেশ চলছে আমাদের এখানে। আর তার সঙ্গে সঙ্গে শুনছি এখানে এসআইআর এর রেজাল্ট বেরোচ্ছে, যা তাতে নাকি 7 বছরের মেয়ে নাকি মা হয়ে গেছে। শুনেছেন আপনারা? মায়ের বয়স হচ্ছে 7 বছর যখন, তখন নাকি তার ছেলে মেয়ে হয়ে গেছে। এসআইআর এর রিপোর্ট। বাবার বয়স যখন 15, তখন নাকি তার ছেলে মেয়ে হয়ে গেছে। এরকম একটা ভয়ঙ্কর ঘটনা হচ্ছে এসআইআর। দেখুন, এসআইআর এর বিরোধী আমরা নই। এই ধরনের একটা গণনা বা একটা ব্যবস্থা থাকা উচিত, যাদের নিশ্চয়ই বোঝা যাবে যে অনুপ্রবেশকারীকে বাইরে অবাঞ্ছিত কারা আর সত্যি নাগরিক কারা। কিন্তু সেই জিনিসটা বার করতে গিয়ে যে প্রসেসে যেভাবে করার কথা সেটা কিন্তু হচ্ছে না, যার জন্য প্রচুর মানুষকে বাধ্য হচ্ছে, যাদের নাকি নাম রয়ে গেছে থাকার কথা তাদের আবার নতুন করে নথিভুক্ত করা হচ্ছে। একটা অদ্ভুত ধরনের খেলা চলছে যেন মনে হচ্ছে। আমার মনে হচ্ছে সেই ক্ষেত্রে এই ধরনের কাজ যেগুলো হচ্ছে, প্রচুর মানুষ আছে যার মানে 100 জনের নাম একজনের বাবা, নাকি বাবার নাম একটা, 100 জন নাকি তার ছেলে, এরকম হয়ে যাচ্ছে। মানে বাবার নাম খুঁজে পাচ্ছে না, একটা নাম ঢুকিয়ে দিচ্ছে। তো সেই করতে করতে যেখানে পৌঁছচ্ছে তাতে আমি জানি না এটা ঠিক হচ্ছে কি। যে কারণে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এসআইআরটা এইভাবে হবে না। এসআইআর করতে আপত্তি নেই, কিন্তু এসআইআর করার জন্য আরো অনেক বেশি দিন দরকার, আরো সময় দরকার। হুড়োহুড়িকে এই ভোট আসছে তার আগে যে করে শেষ করার প্রচেষ্টা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা কিন্তু ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে। তো যাই হোক, আমার যেটা মনে হচ্ছে আজকে এখানে পান্নালাল এবং তার সহকর্মীদের সবাই মিলে এই অনুষ্ঠানটা প্রত্যেকবারই তৈরি করে, এবং এখানে গোপাল মুখার্জির সম্বন্ধে একটা সম্মান জানানো হচ্ছে তার স্মরণ সভা হিসেবে, এবং নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় সেটা হচ্ছে। সেই অনুষ্ঠানটা সার্থক করার জন্য আপনারা সবাই সমবেত হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে জুড়ে আছে আর একটা মহৎ উদ্দেশ্য, সেটা হচ্ছে রক্তদান। এই রক্তদান আমি বলে থাকি শ্রেষ্ঠ দান। আপনি যে কোনো জিনিস দান করুন, যদি আপনার জামাটাও কাউকে দান করেন, যদি একটা গয়না দান করেন, একটা মন্দিরে যদি আপনি একটা কিছু টাকা দান করে একটা শ্বেত পাথরের ফলক বা আমার নামে লাগাতে চান, সেখানেও আপনার একটা নজর থাকবে যে আপনি কি দিয়েছেন আর সে সেটা ব্যবহার করছে কিনা। বিগ্রহকে পড়ানোর জন্য যদি একটা শাড়ি দেন, সিল্কের শাড়ি, তাহলেও আপনি লক্ষ্য রাখবেন যে ষষ্ঠীর দিন সেটা পড়াচ্ছে কিনা, কি সপ্তমীর দিন পড়াচ্ছে কিনা, যেমন বলেছিল। কিন্তু এই নজরদারিটা একমাত্র একটা দান আছে, সেটা করা যাবে না, সেটা হচ্ছে রক্তদান। আপনি রক্তদান করার পর জানতেও পারবেন না যে সেটা কার শরীরে গেল। সেটা কোনো মুসলমানের শরীরে গেল না, হিন্দু না খ্রিস্টানের শরীরে গেল, সেটা বৃদ্ধের শরীরে গেল না, একটা কচি বাচ্চার শরীরে গেল, সেটা এখানে গেল না, বাইরে অন্য জায়গায় চলে গেল।
কলকাতায় চলে গেল কারুর। আমরা কিছু বুঝতে পারবো না, জাত কি ধর্ম কি কিচ্ছু জানি না। কে এই যে পেল, কার যে প্রাণ সংশয় হয়েছিল সেখান থেকে সে মুক্তি পেল, বাঁচলো, থ্যালাসেমিয়ার কোন রোগী পেল আপনি জানতে পারবেন না। সেজন্য এই দানটাকে আমি শ্রেষ্ঠ দান বলি। এটা আমাদের প্রত্যেকের করা উচিত। আমরা অনেকে এরকম ভাবে আসি রক্তদান শিবিরে দাঁড়িয়ে বলি, কিন্তু অনেকে এখানেই আছেন আমি বলতে পারি যারা অনেকে জীবনে কোনোদিন রক্তদান করেননি। যদি আমি জিজ্ঞেস করি একবার হাত তুলবেন, আপনাদের মধ্যে কেউ কখনো রক্তদান করেননি এরকম কেউ যদি থাকেন একবার হাত তুলবেন দেখি কজনের আছে। করেননি, ইনি করেননি, ইনি করেননি, আরো আছে নিশ্চয়ই এখানে অনেকে। আমি একবার বলি সেটা কথা না, সে রক্তদান হচ্ছে পবিত্র দান, নিশ্চয়ই করুন। একবার দান করলে 4 মাস পরে আপনার এই রক্তটা ঈশ্বরের এমনই মহিমা যে তিনি এটা যেহেতু মহৎ দান সেই জন্য সেটা পরিপূরণ করে দেন। 4 মাসের মধ্যে আপনি আবার রক্তদান করতে পারেন। এতটা সুবিধা ঈশ্বর দিয়েছেন, সেটা করুন। বছরে একবার করুন, 5 বছরে একবার করুন, কিন্তু রক্তদান করুন। যদি সবাই এইভাবে অন্তত তার জীবনে 5 বার রক্তদান করে তাহলে কিন্তু কোনো রক্তের অভাব হবে না। কিন্তু আদারওয়াইজ রক্ত প্রচুর অভাব থাকে, আপনাদের যে কেউ হয়তো মধ্যে অসুস্থ হবে, তখন রক্ত খোঁজে পাগল হয়ে যাবে আপনার ছেলে মেয়েরা। সেজন্য আমি চাই যে একটু রক্তদান করুন সবাই মিলে, আর এইটাকে সাকসেসফুল করুন। এখানে রক্তদান শিবির চলছে, এরকম প্রায়ই আমরা করে থাকি। ইনফ্যাক্ট বারাসাত রক্তদানের জন্য একটা ক্যাপিটাল বলা হয়, রাজধানী রক্তদানের। এত বেশি রক্তদান শিবির আমরা এখানে অনুষ্ঠিত করি। আসুন সেই দিনটাকে, শুভ দিনটাকে, আজকের এই দিনটাকে আমরা শুভ করে তুলি, সুন্দর করে তুলি, মানুষের জীবনকে আরো সুন্দর করি, পাশে দাঁড়াই গিয়ে তাদের। এমনই হোক আমাদের ভবিষ্যৎ। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।